যে হঠাৎ করে জেনারেল ওয়াকার কেন 2-3 দিন আগে 3-4 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করলেন। আমি ওনার সাথে বিশদ আলোচনা করব। এই আলোচনার মধ্যে কয়েকটা পার্ট আছে। বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত, ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে 2-3টা কাজকে কন্ট্রোল করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশে যদি পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠু তদন্ত হয়, আপনারা শুনলে অবাক হবেন। এ কথাটা এখনো গোপন রেখেছে মীর জাফর ওয়াকারুজ্জামান। উনি কনভিক্টেড হবে, উনি আসামি হবে, কারণ ওইসব মামলায় উনি আসামি। পিলখানা হত্যাকাণ্ডে উনি আসামি হবেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি আসামি হবেন এবং আয়নাঘর প্রকল্পে উনি আসামি হবেন। এখন ওনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার প্রেসার দিচ্ছেন যে ইলেকশন দেন, কেন জানেন? জেনারেল ওয়াকারকে এই 3টা অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনার নামটা যেন বাদ যায়, হাসিনার নামটা যেন বাদ যায়, মুজিব ফ্যামিলির লোকগুলোর নাম যেন বাদ যায়, ভারতের তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা যেন বাদ যায়, অজিত দোভালের নামটা যেন বাদ যায়, রয়ের নামটা যেন বাদ যায়। বিক্রম মিস্ত্রি ওয়াকারুজ্জামানের সাথে এই কথাগুলো বলেছে। সালাউদ্দিন এবং মির্জা ফাক এবং গোরখুদক আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, আব্দুল্লাহ ওয়াল মিন্টু, সালাউদ্দিন, এরা সবাই এগ্রি করেছে নির্বাচন হলে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি ওয়াদা করেছে জেনারেল ওয়াকারের নাম বাদ দিবে, বিএনপি ওয়াদা করেছে হাসিনা এবং শেখ পরিবারের সবার নাম বাদ দিবে, তাপসের নাম বাদ দিবে, ওবায়দুল কাদেরের নাম বাদ দিবে। তো এখন ওয়াকার চিন্তা করছে বিএনপি কে যে কোনো মূল্যে ক্ষমতায় আনতে হবে, তার নামটা যেন এসব হত্যাকাণ্ড মামলার থেকে তার নামটার জন্য বাদ যায়। হঠাৎ করে তারা ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করলো। কেন চ্যালেঞ্জ করলো? দর্শকবৃন্দ, তারা বলছে করিডোরের কথা। দর্শকবৃন্দ, আপনারা করিডোর নিয়ে যদি একা একা চিন্তা করতে যান, আপনাদেরকে আমি একটা কথা আমি জিজ্ঞাসা করি। আমি গত 2 দিন ধরে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে মেসেজ দেখিয়েছি, প্রমাণ দিয়েছি যে এই ওয়াকারের চোখের সামনে থেকে রাস্তায় করিডোর দিয়েছে, বিমান পথে করিডোর দিয়েছে, জল পথে করিডোর দিয়েছে, আকাশ পথে করিডোর দিয়েছে। ওয়াকার কি একবারও কোনো কথা বলেছে ভারতের সাথে? একবারও ওয়াকার কোনো কথা বলে নাই। আজকের বলছে অনির্বাচিত সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ভোটাধিকার দেওয়ার মতো যোগ্যতা বর্তমান ক্ষমতাসীন সরকার রাখে না। আচ্ছা, ওয়াকার তো 14 সালের নির্বাচন তার চোখের সামনে দেখেছে, ওয়াকার 18 নির্বাচন চোখের সামনে দেখেছে, ওয়াকার 24-এর নির্বাচন 7ই জানুয়ারি নিজের চোখে দেখেছে। একবারও কি বলেছে এই 3টা নির্বাচন ভুয়া ছিল? এই 3টা নির্বাচন নিয়ে ওয়াকার কোনো মন্তব্য করেছে? আমার জানা মতে ওয়াকার কোনো মন্তব্য করে নাই। কেন মন্তব্য করে নাই? একটা কারণে করে নাই, কারণ এখানে যদি কোনো মন্তব্য করতে যায়, then Walker himself is going to incriminate himself, নিজেকে নিজে দোষারোপ করতে হবে। ওয়াকারের চোখের সামনে
জনগণকে গুলি করে মারা হয়েছে। ওয়াকারের চোখের সামনে বিডিআর এর 57 জন আফসারকে খুন করা হয়েছে। ওয়াকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় দেশের খুনিদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। রাজনীতি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। কয়েকটি পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির চিত্র 360 ডিগ্রি ঘুরে যাবে। দর্শক, জনগণের জন্য একটা জরুরি পরিস্থিতি আসছে। এমনকি সরকার জরুরি অবস্থা জারি করতেও বাধ্য হতে পারে এবং জরুরি অবস্থা জারি করতেও আবার বেগও পেতে হতে পারে। কারণ জরুরি অবস্থা যার মাধ্যমে জারি করাবেন সে চুপ হচ্ছে এখন বিএনপির প্রিয়। জরুরি অবস্থা যার মাধ্যমে এক্সিকিউট করবেন সে ওয়াকার এখন বিএনপিকে মাঠে নামিয়েছে। এর মানে পরিস্থিতি অত্যন্ত জটিল। বিএনপি সরকার মুখোমুখি। বিএনপি যে কোনো সময় পরিকল্পিত নাশকতা করতে পারে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার জন্য। বিভিন্ন জায়গায় ভাঙচুর করতে পারে, বোমা হামলা করতে পারে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিএনপিকে এটা প্যাট্রোনাইজ করতে পারে। বিএনপির মাধ্যমে যে কোনো অঘটন ঘটাতে পারে। দর্শক, খুবই উদ্বেগজনক একটা পরিস্থিতিতে আমরা এসেছি। তবে হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইসব পরিকল্পনা এগুলো কিচ্ছু সফল হবে না। কেন সফল হবে না? হাসিনাই পারেনি, তার কোথাকার কি বিএনপি? হাসিনার সাথে ভারত, চীন, রাশিয়া, সারা পৃথিবী ছিল। যুক্তরাষ্ট্র চুপ ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই চুপ ছিল। হাসিনা ম্যানেজ করে ফেলেছিল। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই, বিজিবি, আনসার, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব ছিল, পেরেছে। এখনকার কোথাকার কি বিএনপি? তারা পারবে কিভাবে? এটা হয় না। বিএনপি তো প্রত্যেকটা যে কাজ করতে যায় সেটা করতে যেয়ে ধরা পড়ে। পারবে না, কিন্তু অঘটন ঘটবে, ঘটাতে যাচ্ছে। দর্শক, ভারত তাদের সর্বশক্তি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আদায়ে মাঠে নেমেছে। এতদিন ভারত তলে তলে বলতো, ইশারা ইঙ্গিতে বলতো। এখন ভারত প্রকাশ্যে বলেছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই। এবং একই সুরে তারেক রহমানও বলছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই। ওয়াকার বলছে, এমনকি সর্বশেষ বিএনপি খালেদা জিয়াকেও মাঠে নামিয়েছে, নির্বাচন চাই। এটা হচ্ছে রাজনীতির চূড়ান্ত পর্যায়ে। এই যে অবস্থা, এই অবস্থায় বিএনপির সাথে জনগণ এবং সরকারের একটা ফাটাফাটি বাজবে। এটা সমাধান কিভাবে হবে সেটাও আমি বলে দিচ্ছি। কিন্তু একটা অঘটন ঘটবে, কোনো সন্দেহ নেই। বিএনপি মরণ কামড় দিবে। এখন বিএনপির তো এইভাবে সক্ষমতা নেই, মূলত কামড়টা দিবে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে অ্যাট এনি কস্ট ইউনূসকে সরাও। ইউনূসকে সরাতে পারলেই তারা খুশি। ইউনূসকে সরাতে পারলে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে বিষয়টা এরকম নয়। ডিসেম্বরে যে শেখ হাসিনার একটা ফাঁসির রায় হতে পারে বা কার্যকর হতে পারে, যে কোনো একজনের ফাঁসি হতে পারে, এই যারা গ্রেপ্তার তাদের মধ্যে আনিসুল হকের সম্ভবত, মানে এটা থেকে বাঁচতে পারবে। ডিসেম্বর নির্বাচন হলেই এটা থেকে বাঁচা যায়। ডিসেম্বর নির্বাচনের মধু হচ্ছে আওয়ামী লীগ বিচার থেকে বাঁচা। এই জন্য ভারত, সেনাপ্রধান, বিএনপি উঠে পড়ে লেগেছে। তবে হ্যাঁ, বিএনপি নানান উত্তেজনাকর কথা আগেও বলতো, কিন্তু এভাবে সরাসরি সরকারের সাথে মুখোমুখি অবস্থানে আগে যায়নি। কিছুটা গিয়েছে আবার পিছু হটেছে, কিছুটা গিয়েছে আবার পিছু হটেছে। কিন্তু এবার তারেক রহমান, খালেদা যে নিজেরাই ব্যাটিং এ নেমেছেন। এর মানে বিএনপির আর কোনো ব্যাটার নেই, সবাইকে নামিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে রাজনীতির একটা চূড়ান্ত পর্যায়, ফাইনাল পর্যায়ে। দর্শক, আপনার অবাক হবেন, আমি বলছি, বিশ্বাস না করলে লিখে রাখেন। আপনার অবাক হবেন যে এই বিএনপি আওয়ামী লীগ আমলে হরতাল, অবরোধ বা নানান কর্মসূচিতে যা পারেনি এখন সেটা করবে। কারণ আওয়ামী লীগের আমলে তো পিটানির ভয় ছিল, এখন তো ওইরকম পিটানির ভয় নেই।
কিন্তু জনগণ ধরবে কি? দেখবেন যে নির্বাচনের দাবিতে এরা হরতাল অবরোধে ভারত বলবে এবং দিবে, এবং সেখানে দেশকে তছনছ করার একটা পরিকল্পনা আছে তাদের। কিন্তু জনগণ মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়াবে। জনগণই ডক্টর ইউনূসের মূল শক্তি, জনগণের শক্তিতে টিকে আছে, নাইলে ওয়াকার এতদিন ক্ষমতা নিয়ে নিত। এমনকি দিন শেষে বিএনপি একদম চিকেন হয়ে যাবে। কিভাবে? ওয়াকারের সাথে ঠিকই সরকার এক পর্যায়ে সমঝোতায় যাবে। ওয়াকারের মেয়াদ হচ্ছে 2027 সালের 22 জুন পর্যন্ত। অনেকে জানেন না, অনেকে মনে করেন যে এই কিছুদিন পর অগাস্ট সেপ্টেম্বরে চলে যাবে। না, ওয়াকারের মেয়াদ হচ্ছে 2027 সালের 22 জুন পর্যন্ত, এর মানে অনেকদিন আছেন। সেখানে সরকারের এ ধরনের পরিকল্পনা আছে, একটা পর্যায়ে বিএনপি যখন বেশি বাড়াবাড়ি করবে, ওয়াকারের সাথে একটা সমঝোতায় যাবে, ওয়াকারকে প্রয়োজনে ফিল্ড মার্শাল বানিয়ে জাতীয় বীর বানাবে, কিন্তু বিএনপিকে সাইজ করে ছাড়বে। অতএব ভারতের সাথে মিলে বিএনপির যে এই পরিকল্পনা দেশকে অস্থিতিশীল করার, দ্রুত নির্বাচনের জন্য যে মুখোমুখি অবস্থানে, এবং এই জন্যে তারা হরতাল অবরোধ বা নানান কিছু দিয়ে একদম বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করবে, এটা মাঠে মারা যাবে। একদিন দুই দিন লাভ হবে, তারপরে সোজা হয়ে যাবে বিএনপি। জনগণ বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে, এমনকি সেনাবাহিনীও দাঁড়াবে। ওয়াকারের সাথে এত তাড়াতাড়ি সরকার সমঝোতা করবে না, এত তাড়াতাড়ি তাকে ফিল্ড মার্শাল বানিয়ে জাতীয় বীর বানাবে না। বিএনপিকে সাইজ করলে তার বিনিময়ে বানাবে। এই ইনস্ট্রুমেন্ট সরকারের হাতে আছে। ভারতকে সাইজ করে তারপরে ওয়াকারকে হিরো বানাবে সরকার। কারণ ওয়াকারের মেয়াদ 27 সালে 22 জুন পর্যন্ত, অনেক। অতএব বিষয়টা তো সহজ নয় যে বিএনপি চাইলেও আর অগরণ ঘটিয়ে দিতে পারে। দেখেন, ভারত সোচ্চার হয়েছে নির্বাচন নিয়ে, ওই একই টাইমে তারেক রহমান এখন আরো অ্যাডভান্স হয়েছেন। ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। এর অর্থ কি? ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব। কেমন নির্বাচন করা সম্ভব? মাগুরার উপনির্বাচনের মতো নির্বাচন করা সম্ভব, সংস্কারবিহীন নির্বাচন করা সম্ভব। এর মানে বিএনপির অবস্থান স্পষ্ট, কোনো সংস্কার, কোনো বিচার এগুলোতে তাদের কোনো আগ্রহ নেই। ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব, মানে নির্বাচনেই তাদের মূল। বিচার করবে নাকি তারা, সালিসি করবে তারা, মানে আওয়ামী লীগ বিএনপিকে মিলিয়ে দিবে। এবং ওদিকে দুদু বলছেন যে ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা না করলে তারাই ঘোষণা করে দিবে। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে দেশকে অস্থিতিশীল করে। এর মানে যে ঐক্যমত্য কমিশন, সবাই মিলে আলাপ আলোচনা, জুলাই, আমাদের অগাস্ট বিপ্লবের যে স্পিরিট, কোনো কিছুর তোয়াক্কা বিএনপি করছে না। এগুলোর কোনো দাম বিএনপির কাছে নেই। একদম সবকিছু উল্টে, সব হিসাব নিকাশ পাল্টে বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে এসেছে। এগুলো সব ভারত এবং ওয়াকারের পরামর্শে। কিন্তু এই যে বললাম না যে ওয়াকারকে ম্যানেজ করতে সরকারের লাগবে কয়েক ঘন্টা, এবং কখনোই চূড়ান্তভাবে বিএনপির সাথে ওয়াকার যাবে না। ওয়াকারের লাভ মূলত আনইলেক্টেড গভর্নমেন্ট বা ওই যদি হিরো হতে পারে। আর বিএনপি ক্ষমতা আসলে ওয়াকারকে রাখবে না, কারণ বিএনপি পন্থী জেনারেলে এটা রাখতে যাবে। আর ওয়াকার তো বিএনপি পন্থী জেনারেল না। ইশরাক বলছিল না যে হয় শপথ নিব নইলে কবরে যাব, ওইরকম তারেক রহমান যে হয় ডিসেম্বর নির্বাচন না এলে আমি আত্মহত্যা করব। আসলে বিএনপি সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছে। জেনারেল ওয়াকার এবং রয়ের অপারেটিভরা এতই অ্যাক্টিভ, আপনারা শুনলে অবাক হবেন। আগে রয়ের অপারেটিভদের ভিতরে আওয়ামী লীগের অপারেটিভরা এত অ্যাক্টিভ ছিল, আওয়ামী লীগের দেশপ্রেমিক নেতা কর্মী এবং সমর্থকরা পর্যন্ত ভয় পাইত। আওয়ামী লীগের লোকজন আমার সাথে কথা বলতো যে ভাই আমাদের দলের ইন্ডিয়ান পলিসি আমরা পছন্দ করি না, কিন্তু আমাদের কিছু বলার নাই। কারণ যেসব নেতারা এই মুহূর্তে যাদেরকে বলে হাইব্রিড, কুল ব্রিড,
হট ব্রিড, আমি বুঝি না কোন ব্রিড, তারা প্রায় বলতো যে এই সব নেতাদের ভয়ে তারা মুখ খুলতে পারছে না। দর্শকবৃন্দ, আমার উপরে রাগ করবেন না, আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের বহু দেশপ্রেমিক নেতা নেত্রী এবং সমর্থক রয়েছে যারা তাদের দলের ভারত পলিসি পছন্দ করে না। এখন আপনারা বলবেন তাহলে তারা চুপ কেন? জীবনের ভয়। তারা চুপ কেন? তাদেরকে ধ্বংস করে দেয়া হবে এই ভয়। তারা চুপ করে কেন? কারণ তাদেরকে কথা বলতে দেয়া হয় না, তাদের মুখ বন্ধ করে রাখে। এখন আওয়ামী লীগ তো নাই, তাহলে আওয়ামী লীগ ছাড়া কারা আছে? বিএনপি আছে না? আপনারা সালাউদ্দিনের কথা ভুলে গেছেন? সালাউদ্দিন আছে না? মির্জা ফাক আছে না? গোরখুদক আব্বাস আছে না? কিশোরগঞ্জের ফজা আছে না? আমানুল্লাহ আমান আছে না? মোহাম্মদ সালাম আছে না? বেঈমান তো দুইটা না তিনটা, তিনটাই তো বাইরে এসে কিশোরগঞ্জ থেকে। বেঈমান এবং নাফরমান এবং ফাসেক 4-5টা জন্মাইছে কিশোরগঞ্জে। নাম বলবো? কিশোরগঞ্জের এসবদের নাম বললে আপনারা অবাক হবেন। কিশোরগঞ্জের 4-5টা আছে, ওখানে জন্মাইছে। সব বেঈমান জন্মায় ওইখানে। কে জন্মায়? হামিদ, যেটা পালায়া গেছে। আর একটা গাবুর আছে ওখানে, হিজরা, মেজর আক্তার। আর একটা গান্ডু আছে, হারামজাদা আছে, ওখানে জন্মাইছে গোরখোদক আব্বাস। আর একজন কাপুরুষ আছে, হাফ নুনু ফুল নুনু, মোহাম্মদ সালাম। আর একটা আছে এখন ফজা, আওয়ামী লীগের দালাল। তো আমি যাদের সাথে আওয়ামী লীগের কথা বলেছি তারা বলছে, জেকব সাহেব আমরা ভারতের বিরোধিতা করি, কিন্তু আওয়ামী লীগ করলো আমরা যদি এখন কথা বলতে যাই আমাদেরকে ফেলে দেবে। এখন বিএনপির যারা রয়ের অপারেটিভ বাংলাদেশে, তারা এতটাই ডেঞ্জারাস, তারা এতটাই ইনফ্লুয়েন্সিয়াল, তাদের ভয়ে কেউ কোনো কথা বলে না। শুধু বাংলাদেশে না, দেশের বাহিরেও তারা কথা বলতে রাজি না। আর স্পেশালি এটা যদি হয় জেকব মিল্টনের কথাবার্তা, মাই গড, তার ওখানে কেউ দাঁড়ায় কথা বলবে না। বলবে জেকব মিল্টন ভালো না, জেকব মিল্টন অভদ্র, জেকব মিল্টন চিল্লায়, জেকব মিল্টন গালি দেয়। অর্থাৎ জেকব মিল্টন মনে হয় তাদের পাকা ধানে মই দিচ্ছে। তারা একটা জিনিস বুঝতে ব্যর্থ হয়, জেকব মিল্টনের সাথে কারোই কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। আমি যাদেরকে গালি দেই তারা আমার পাকা ধানে মই দেয় নাই, তারা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নাই, কিন্তু জঘন্য একটা কাজ করেছে যার জন্য তারা আমার শত্রু। আমার দেশমাতা বাংলাদেশকে তারা উপর্যুপরি ধর্ষণ করছে এবং ধর্ষণে সহায়তা করছে। আমার 20 কোটি মানুষের ভাগ্যের উপরে তারা ছুরি চালাচ্ছে। আপনি আমার ক্ষতি করছেন না, কিন্তু আমার 20 কোটি মানুষের বুকে ছুরিকাঘাত করছেন। আমি আপনাকে ছেড়ে দেব? আমি আপনার প্রশংসা করব? আপনি আমার পাকা ধানে মই দেন নাই, কিন্তু আমার দেশমাতা বাংলাদেশটাকে বিধবা বানানোর পায়তারা করছেন। আমি আপনাকে ছেড়ে দেব?